অনেকদিন আগে নিঝুমপুর নামে এক গ্রামে রিমন নামে একটি ছেলে তার দাদির সাথে বসবাস করত। রিমনের আপন বলতে শুধু তার দাদি ছিল। রিমন অত্যন্ত ভালো ছেলে এবং সে গ্রামের সবাইকে সাহায্য করত। সারাদিন কোনো কাজ বাজ নেই, সারাদিন গ্রামের মানুষকে সাহায্য করে বেড়াস। বলি, তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে? মনে হচ্ছে এই কাজটাই যেন তোর পেশা হয়ে গেছে। তা না দাদি, মানুষকে সাহায্য করতে আমার খুব ভালোই লাগে। বাপ মা নেই তোর, সব সময় তো আর আমি থাকবো না। একদিন আমাকে মরতে হবে, তখন তোকে কে দেখবে? তুমি এত চিন্তা করো না তো, সে আমি দেখে নিব কি করতে হবে। নে, হয়েছে হয়েছে, তোর সাথে আমি কথায় পেরে উঠবো না। আয় দেখি, এবার খেতে আয়, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদি, আসতাছি। পরদিন সকালে রিমন বাজারে কিছু ফলমূল আর সবজি কিনতে যায়। বাজার থেকে আসার পথে রাস্তায় একটি বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। বাবা, শুনছো? তোমার কাছে কিছু খাবার পাওয়া যাবে? আমি অনেক গরিব মানুষ, কয়দিন ধরে কিছু খাই না। আমার কাছে তো তেমন দেওয়ার মতো কিছুই নাই বুড়িমা, তবে এই ফলটা আছে, তুমি এই ফল নিয়ে খাইতে পারো। এটাতে কি তোমার ক্ষুধা মিটবে? তুমি অনেক ভালো বাবা, আজকালকার দিনে তোমার মতো ছেলে হয় না। আরে বুড়িমা, তা না, এইটা তো আমার দায়িত্ব। তুমি অনেক ভালো বাবা, ওপরওয়ালা তোমার মঙ্গল করুন। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বুড়িমা, তুমি তো অনেক অসুস্থ দেখতেছি, হাঁটতেও তো পারতাছো না। যাও, বাড়িতে চলে যাও, আমিও বাড়িতে যাই। এই বলে রিমন বাড়ির উদ্দেশ্যে যায়। যাওয়ার পথে রিমন রাস্তার পাশে নিচে মাটিতে একটি পাখিকে দেখে, জালে বন্দি হয়ে আছে। পাখিটিকে দেখে রিমনের অনেক মায়া হয়, তাই সে জাল থেকে পাখিটিকে ছাড়িয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ। আরে, কে কে কথা বললো? আমি গো, আমি। আরে বা, তুমি তো কথাও কইতে পারো দেখতাছি। হ্যাঁ গো হ্যাঁ, কথা বলতে পারি আমি। আমি যে সুখ পাখি। ও আচ্ছা, তাই বলো। রিমন ও পাখির এইসব কথা শুনে যে লোকটি পাখির জন্য ফাঁদ পেতেছিল, সে লোকটির নাম ছিল টিপু। লোকটি ছিল অনেক কৃপণ স্বভাবের মানুষ ও ভীষণ স্বার্থপর। এই রিমনের জন্য কোনো কিছু করেও শান্তি নেই। অনেক দিন পরে পাখিটারে পায়াও হাতছাড়া হয়ে গেল এই রিমনের জন্য। ওকে তো আমি দেখেই নিব। ঠিক এমন সময় কোথা থেকে একটা পোকা এসে যেন টিপুকে কামড়ে দেয়। আহ, কি যন্ত্রণা হচ্ছে! কোথা থেকে এই পোকাটা এসে আবার কামড় দিল! আহ, আর সহ্য হচ্ছে না। যাই, বাড়িতে যাই। এই বলে টিপু বাড়ি চলে যায়। অন্যদিকে রিমন পাখিটির সাথে গল্প করছিল। তুমি তাহলে আজ থেকে আমার বন্ধু। তোমার যদি কখনো বিপদ হয় আমাকে ডেকো, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে বন্ধু। আমি এই পাশের জঙ্গলে উত্তর দিকে থাকি, তুমি আমার খোঁজ করলে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে তো এবার যেতে হবে। আজ তবে যাই, আবার অন্য কোনো দিন দেখা হবে, তখন আরো বেশি করে কথা বলবো। ঠিক আছে বন্ধু, যাও,
বিদায় বন্ধু। আচ্ছা পাখি বন্ধু, আমি তাহলে যাই, বিদায়। কয়েকদিন পর পোকার কামড় খাওয়ার পরে টিপু আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। টিপুর শরীরে হয় কঠিন রোগ, যা দেখে ওর পাশে কেউ থাকে না। টিপুর পরিবারের লোক ও তার স্ত্রী সন্তান সবাই তাকে ছেড়ে চলে যায়। টিপুর এই অসুখের কথা সারা গ্রামে ভেসে যায়। একদিন রিমন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকেদের মুখে শুনতে পায়, কি রে ভাই, এসব কি শুনতাছি? টিপুর নাকি অনেক কঠিন অসুখ হইছে। তুমি ঠিকই শুনছো ভাই, আমিও তো তাই শুনলাম। টিপুর অসুখের লেগে নাকি ওর পরিবারের সবাই ওরে সাইরা চলে গেছে। হ, এখন আমাদেরও সাবধানে থাকতে হইব, বাড়ির আশেপাশে ঘেঁষা যাইব না। হ, ওরে দেখতেও যাওয়া যাইব না। ওরে দেখতে গেলে যদি ওর অসুখ আমগো শরীরে হইয়া যায়, তাইলে তো আমগো অনেক বিপদ হইয়া যাইব। হ হ ভাই, তুমি ঠিকই বলছো। রিমন এসব কথা শুনে আর এক মুহূর্ত না ভেবে টিপুর বাড়িতে টিপুকে দেখতে চলে যায়। গিয়ে দেখে টিপু অসুস্থ অবস্থায় পড়ে আছে। আরে টিপু ভাই, তোমার এমন অসুখ হইছে, আর তোমার বাড়ির সব লোকজন কই গেছে? আমার এমন কঠিন রোগ হইছে দেখেই আমারে সবাই সাইরা চলে গেছে। তুমি চিন্তা করো না টিপু ভাই, আমি তোমার জন্য কবিরাজ রাইকে আনতাছি। এই বলে রিমন কবিরাজ ডাকতে যায়। তারপর কবিরাজকে ডেকে আনার পর কবিরাজ টিপুকে দেখে। কবিরাজ মশাই, টিপু ভাইয়ের এই রোগ কেমনে সারবো, একটু আমগরে কোন তো। যা কঠিন রোগ হয়েছে তা আমার পক্ষে সারানো সম্ভব না। কোনো কি উপায় নাই কবিরাজ মশাই? আমি ছাড়াতে পারবো না, কোনো উপায়ও দেখছি না। তবে আমার যে গুরু আছে, আমি তার সাথে কথা বলে দেখতে পারি। তবে তাই করুন কবিরাজ মশাই। কবিরাজ তার গুরু কবিরাজ মশাইকে ডাকে। কবিরাজ মশাই, আপনি কি কোনো উপায় খুঁজে পেলেন? এ অনেক জটিল রোগ, সারানো খুবই কষ্ট। কোনো তো উপায় অবশ্যই আছে, একটু খুঁজা বাইর করেন না কবিরাজ মশাই। একটা উপায় আছে, তবে কাজটা খুবই কষ্টকর। যত কষ্টই হোক, আমি কাজটা করবই। কবিরাজ মশাই, আপনি শুধু একবার আমাকে বলেন কি করতে হবে আমাকে। তবে শোনো, এই গ্রামের পাশে যে জঙ্গল আছে তার দক্ষিণ পূর্ব দিকে একটি ফল গাছ আছে। সেই গাছে সোনালী রঙের ফল আছে। ওই ফল যদি এনে টিপুকে খাওয়ানো যায়, তাহলে টিপু সুস্থ হতে পারে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি অবশ্যই ফলটা আইনা টিপু ভাইরে খাওয়াবো, আর তাকে সুস্থ করে তুলবো। এই বলে রিমন ফলটির উদ্দেশ্যে বের হয়। অনেকটা পথ যাওয়ার পর রিমনের মনে পড়ে যায় সুখ পাখির কথা। তখন সে সুখ পাখির খোঁজে জঙ্গলে যেতে থাকে। জঙ্গল দিয়ে যেতে যেতে গভীর জঙ্গলে চলে আসে। তখন আর সে পথ পায় না। এমন সময় একটি টিয়া পাখিকে দেখে রিমন। এই যে শুনছো টিয়া পাখি, হ্যাঁ, বলো। আমাকে কি একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো, কেন নয়। আচ্ছা ঠিক আছে, বলো তো, এই জঙ্গলে সুখ পাখি কোথায় থাকে, তুমি কি তা জানো? হ্যাঁ, আমি জানি। তাহলে আমাকে একটু পথটা দেখিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন যে পাশ দিয়ে উড়ে যাব, তুমি আমার পিছু পিছু এসো। রিমন তখন টিয়া পাখিটিকে সাথে করে সুখ পাখির কাছে পৌঁছে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টিয়া পাখি। আমি এখন আসি। এই বলে টিয়া পাখিটি চলে যায়। সুখ পাখি বন্ধু, বাসায় কি তুমি আসো? বন্ধু, তুমি? আসলে বন্ধু, আমি একটা বিপদে পড়ে আসছি, তুমি কি আমাকে একটু সাহায্য করবা? তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে,
আর আমি তোমাকে সাহায্য করব না? অবশ্যই তোমাকে সাহায্য করব। তখন রিমন সব কথা সুখ পাখিকে খুলে বলে। কিন্তু ওই শয়তান টিপু তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমাকেও জালের ফাঁদে ফেলেছিল। আমি ওকে কেন বাঁচাবো? আসলে মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? এবার তো সে ভালো হয়ে যেতে পারে, তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি এত করে যেহেতু বলছো, তাহলে আমি তোমার জন্য রাজি হলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু ওই গাছটা থেকে সোনালী ফলটা একটু নিয়ে আসবে। বেচারা মৃত্যুর সাথে লড়াই করতেছে। তুমি এখানে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে ফলটি নিয়ে আসছি। অনেকক্ষণ পর সুখ পাখি টিপুর জন্য সোনালী রঙের ফলকে নিয়ে আসে গাছ থেকে। বন্ধু, তুমি নিয়ে এসেছো ফলটা? হ্যাঁ, এই তো, এই তো সেই ফল। তোমাকে অনেক ধন্যবাদ সুখ পাখি। তুমি আজ এই ফলটা না আইনা দিলে টিপু ভাইরে খাওয়াইতেও পারতাম না, আর তাকে বাঁচানোও সম্ভব হইতো না। তুমিও আমার অনেক ভালো বন্ধু। তোমার মতো মানুষ হয় না। তোমার মতো কজন মানুষ এমন করে অন্যকে সাহায্য করে জীবনের বাজি রেখে? দেখতে হবে না কার বন্ধু। ঠিক আছে বন্ধু, আবার কোনো সমস্যা হলে আমাকে ডেকো। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে এবার যেতে হবে। গিয়ে টিপু ভাইকে এই ওষুধটা খাওয়াতে হবে, তাহলে সে সুস্থ হতে পারবে। এবার তাহলে আমি যাই। ঠিক আছে বন্ধু, বিদায়, আবার দেখা হবে। আচ্ছা বন্ধু, বিদায়। রিমন সুখ পাখির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। গ্রামে এসে তখন সে টিপুর কাছে যায় আর টিপুকে ঔষধ খাওয়াতে থাকে। প্রতিদিন ঔষধ খাওয়ানোর পর টিপু সুস্থ হতে থাকে। রিমন, তুই অনেক ভালো ছেলে। আমি তোকে না বুঝে কতই না গালমন্দ করেছি। আমাকে মাফ করে দিস ভাই। আমি কিছু মনে করিনি, তুমি সুস্থ হয়ে গেছো এটাই অনেক। আসলে তোর মতো মানুষই হয় না। আমার এই কঠিন অসুখের সময় আমার আত্মীয় স্বজন পরিবারের সব লোক আমারে ছাইরা চলে গেছে, কিন্তু তুই আমার পাশে ছিলি। তুই আসলে অনেক ভালো ছেলে। এভাবে টিপু নিজের ভুল বুঝতে পারে এবং সে ভালো হয়ে যায়। মধুপুর নামের একটি গ্রামে একজন কৃষক তার স্ত্রীর সাথে বসবাস করত। তারা অনেক গরিব ছিল, তাদের সংসার চালাতে অনেক কষ্ট হতো। একদিন কৃষক মাঠ থেকে আসার পর, কি গো বউ, রান্না বাড়া কি কিছু হইছে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়ো, আমার তো অনেক খিদা লাগছে। এই নাও ধরো, খাওয়া শুরু করো। শুধু তো দেখতাছি আলু সিদ্ধ, এইটা দিয়ে কি খিদা মিটে? কি আর করব বলো, ঘরে রান্নার মতো কিছুই ছিল না আলু ছাড়া। এভাবে চলতে থাকলে তো কিছুদিন পরে না খেয়ে মরে যাব। কি আর করমু বউ কও? এইবার যে ফসল রোপণ করছি তার তো কিছুই হয় নাই, সব ফসলই নষ্ট হয়ে গেছে। চারদিকে ধার দেনায় ভরে আছে, একদিন এক একজন এসে টাকা চায়। আমি এখন কি করমু কও তো? টাকা পয়সা তো কিছুই নাই আমার কাছে। মাঠের ফসলও তো হয় নাই যে সেগুলি বিক্রি করে টাকা পয়সা জোগাড় করমু। আমি বলছিলাম কি যে গ্রামের ওই দিকটাতে ওই যে অনেক বড় লোক ব্যবসায়ী থাকে না, ওনার কাছ থেকে না হয় কিছু টাকা নিয়ে এসো, এতে করে কিছু ধানের বীজ কিনে বুনো। দেহি কি করা যায়। কৃষক অনেক ভাবনা চিন্তা করে যায় সেই ব্যবসায়ীর কাছে। ভাই, বাড়িতে কি আছেন?
হ্যাঁ, কি দরকারে এসেছিস বল। দয়া কইরা আমারে কয়টা টাকা ধার দিবেন? এইবার ফসল হইলে ফসল বিক্রি করে সব টাকা দিয়া দিমু। কোনো চিন্তা কইরেন না। আপনি যদি কয়টা টাকা না ধার দেন তাহলে তো না খায়া মরতে হইব। কিন্তু তোদের মতো মানুষকে টাকা ধার দিলে তো কোনো ভরসাই নেই। আমার টাকা তো মেরেও দিতে পারিস। আপনি ওইসব নিয়ে চিন্তা কইরেন না। আমি ঠিক সময়ে আপনার টাকা ফেরত দিয়া যামু। আচ্ছা ঠিক আছে, এই নে, এই টাকাগুলো ধর। আশা করি ঠিক সময়ে টাকাগুলো পেয়ে যাব। ঠিক আছে ভাই, আপনার টাকা আমি সময় মতোই ফিরিয়ে দিব। আর এই টাকাগুলি দেওয়ার জন্য আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার যা। কৃষক টাকাগুলো নিয়ে দোকানে যায় বীজ কেনার জন্য। ও দোকানদার ভাই, আমারে কিছু ধানের বীজ দাও তো। এই নাও, ধরো। কত টাকা হইছে? বেশি না, 200 টাকা মাত্র। কৃষক বীজ কিনে নিয়ে এসে মাঠে বুনে দেয়। বীজগুলা তো বোনা হয়েই গেল। এইবার কোনো বিপদ আপদ না হইলেই হয়, তাইলেই কিছু ভালো ফসল ঘরে তুলতে পারমু। যাই, এবার একটু বাড়িতে যাই। কৃষক বাজার থেকে চাল আর সবজি কিনে বাড়িতে যায়। বউ, কই গেলা? এই নাও, টাকা ধার করে কিছু বীজ কিনা মাঠে বীজ বুইনা দিয়ে আইছি। আর এই যে কিছু বাজার কইরা নিয়ে আইছি, ধরো। এবার যদি ফসলগুলো হয় তাহলে সবার ঋণ শোধ করতে পারবো। আমরাও একটু খেয়ে পরে বাঁচতে পারবো। কিছুদিন পর আস্তে আস্তে বীজ থেকে চারা গজাতে থাকে। আরে বাহ, এইবার তো অনেক ভালো চারা গজাইছে। মনে তো হইতাছে ফসল ভালোই হইব। কয়েকদিন পর একটি রাতে খুব ঝড় বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। সেই রাতে বউ, কি যে করি কও তো। এমনি যদি ঝড় বৃষ্টি আর বজ্রপাত হয়, তাতে তো আমার ফসল সব নষ্টই হয়ে যাইব। তাই তো দেখছি, এভাবে হলে কিভাবে সব টাকা শোধ করবে আর কিভাবে আমরা খেয়ে পরে বাঁচবো। পরের দিন সকালে কৃষক মাঠে যায়। হায় হায়, আমার কি সর্বনাশটাই হইল। এইবার আমি কেমনে চলমু? আমার তো সবই শেষ হয়ে গেল। হায় পড়া কপাল আমার। এমন সময় কৃষক দেখে মাঠের পাশে একটি বক পাখি ডানা ভেঙে পড়ে আছে। কৃষকের দেখে ভারী মায়া হয়। আহারে, পাখিটার কত কষ্ট হইতাছে। যাই, যাই দেখি পাখিটারে সুস্থ করা যায় কিনা। কৃষক সেখানে গিয়ে পাখিটিকে যত্ন করে সুস্থ করে তোলে এবং পাখিটিকে ছেড়ে দেয়। মনের দুঃখে সেখানে বসে কাঁদতে থাকে কৃষক। তখন পাখিটি বলে, এ কি, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি কথাও বলতে পারো? আসলে আমি এক বক পাখিদের রানী। কাল রাতে যখন প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল, তখন গাছের সাথে বাড়ি খেয়ে আমি পড়ে গিয়েছিলাম আর উঠতে পারছিলাম না। ও আচ্ছা, তাই বলো। তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। তো তুমি এখন এভাবে মনমরা হয়ে বসে বসে কাঁদছো কেন? আসলে আমি অনেক গরিব মানুষ। টাকা ধার করে কিছু ফসলের বীজ কিনা সেই বীজ রোপণ করছিলাম। কিন্তু দেখো, কালকার ঝড়ে সব নষ্ট হয়ে গেছে। এখন আমি সব হারায় নিঃস্ব হয়ে গেছি। আমি এখন কি করবো কও? আমার যত পোড়া কপাল। তোমার অনেক কষ্ট, তাই না? তখন কৃষক বক পাখিকে সব খুলে বলে। এই নাও, ধরো, এই হাঁড়িটা রাখো। এইটা দিয়ে আমি কি করবো? এটা যে সে হাঁড়ি নয় গো,
এই হাঁড়িতে যদি তুমি কোনো কিছু চাও তাহলে তাই পেয়ে যাবে। তুমি সত্যি কথা কইতাছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর যখন টাকা পয়সা বা কোনো কিছুর অভাব পড়বে, তুমি হাড়ির কাছ থেকে চেয়ে নিতে পারবে। একবার চেষ্টা করে দেখো এখন। এখন আমার বউয়ের লেগে একটা শাড়ি কাপড় দরকার। কৃষক কথা বলতে না বলতেই হাড়ির মধ্যে শাড়ি চলে আসে। কৃষক তা দেখে অবাক হয়। এবার বিশ্বাস হলো তো আমার কথা? তোমার যেটা প্রয়োজন তুমি হাড়ি থেকে পেয়ে যাবে। তোমারে অনেক ধন্যবাদ পাখি। এরপর কৃষক হাড়িটি নিয়ে বাড়িতে চলে আসে। কই গো বউ, এদিকে আসো, দেখো কি আশ্চর্য কাণ্ড হইছে। কি গো, হাড়ি কোথা থেকে পেলে তুমি? এটা কি জন্য এনেছো? এইটা যে সে হাড়ি নয় গো বউ, এইটা একটা জাদুর হাড়ি। কৃষক সব কথা তার গিন্নিকে খুলে বলে। তাহলে কিছু টাকা চেয়ে নিয়ে সবার যা ধার দেনা আছে তা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। কৃষকের সব ধার দেনা পরিশোধ করে দেওয়া আর এভাবে মানুষের দ্বারে দ্বারে বেড়াতে না দেখে সন্দেহ করে পাশের বাড়ির এক কৃষক। কৃষকের নাম ছিল মদন। বউ, শুনছো নাকি? পাশের বাড়ি কৃষক তো দিন দিন অনেক বড় লোক হয়ে যাইতাছে। এখন তো দেখি না কারো কাছে আর হাত পাততে। তুমি ঠিকই বলেছ গো, ওর বউ তো এখন আর কিছুই চায় না। ব্যাপারটা তো তাইলে একটু দেখতেই হয়। তুমি এক কাজ কইরো বউ, তুমি আজ সন্ধ্যায় ওদের বাড়ির পাশে যে জানলাটা আছে ওইটা দিয়ে একটু উকি মাইরা দেখো ওরা কি করে। তুমি ঠিকই বলেছ, দেখার দরকার। আমি তাহলে সন্ধ্যার পর যাব ওদের বাড়িতে, তুমিও আমার সাথে যেও। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার পর মদন আর মদনের বউ তাদের বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে যে কৃষক ওই হাড়ি থেকে টাকা নিচ্ছে। আরে আশ্চর্য কাণ্ড! বউ দেখছো, ওই হাড়ির কাছে যেমনি চাইতাছে অমনি টাকা বাইরে আইতাছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। এই জন্যই বলি ওরা কিভাবে এত সচ্ছল হলো। তুমি ঠিকই বলেছ, সময় করে এক সময় হাড়িটা নিয়ে নেব। যেমনি হোক ওই হাড়িটা আমগরে চুরি করতেই হইব, তাইলে আমরা অনেক বড় লোক হয়ে যাইতে পারবো। তুমি ঠিকই বলেছ, সময় করে এক সময় হাড়িটা নিয়ে নেব। হ ঠিকই কইছো বউ, আজ রাইতে চুপি চুপি হাড়িটা চুরি করে নিয়ে যামু। সেদিন রাতে তারা চুপি চুপি গিয়ে ওই হাড়িটা চুরি করে নেয়। পরদিন সকালে, কই গো, শুনছো? সেই হাড়িটা তো আর নেই। কি কইতাছো তুমি? কোথায় গেল হাড়িটা? জানি না গো, আমি দেখছি না। এবার কি হবে? আমি বুঝতে পারছি এটা কার কাজ। এটা অবশ্যই পাশের বাড়ি মদনের কাজ। ওই মনে হয় চুরি করে আমগো হাড়িটা লইয়া গেছে। তুমি ঠিকই বলেছ, কয়েকদিন ধরে কেমন যেন মদনা আর মদনের বউ আমাদের বাড়ির দিকে ঘোরাফেরা করতেছে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলছো। শুনছো বউ, আমরা তো হাড়িটা পাইয়াই গেলাম। এইবার হাড়িটাতে কিছু একটা চায়া নেই। হ্যাঁ গো হ্যাঁ, আর দেরি করো না, তাড়াতাড়ি কিছু একটা চেয়ে নাও। এই জাদুর হাড়ি, আমারে কিছু টাকা দাও তো। মদন হাড়িতে টাকা চাইতে চাইতে যেই হাড়ির মুখটা খুলে আর দেখে একটি সাপ। এ কি গো, এ তো দেখছি সাপ। এখন তোমাকে কামড় মেরে দেবে। ফেলে দাও, ফেলে দাও। হ গো বউ, হাড়ির মুখটা তাড়াতাড়ি বাইন্দা ফেলাও, আর এইটারে তাড়াতাড়ি ফেলাইয়া দিয়ে আসো। এ কাজ করো না গো, আমরা চুরি করে এভাবে নিয়ে এসেছিলাম বলে আমাদের সাথে এমনটা হলো। আমরা লোভে পড়ে নিয়ে এসেছিলাম হাড়িটা। তুমি ঠিক কথাই বলছো গো, এই হাড়িটাই আমগো থেকে অভিশাপ। হ্যাঁ গো হ্যাঁ,
আজ রাতে গিয়ে ওদের বাড়িতে ওদের হাড়িটা দিয়ে আসবো। তুমি ঠিকই কইছো বউ, বেশি লোভ করা উচিত না, বেশি লোভ করলেই বিপদ হয়। তুমি আজকে রাইতে চুপি চুপি যায় হাড়িটা রাইখা আইসো। ওগো, আমি গিয়ে রেখেই আসবো। সব কথা কৃষক আর কৃষকের বউ শোনে। পরের দিন সকালে, এই দেখো দেখো, কাল রাতে শিক্ষা পেয়ে মদনের বউ আবার হাড়িটা রেখে গেছে। তাই তো দেখতাছি বউ। ও, বুঝছি, ওরা উচিত শিক্ষাই পাইছে, এর লেগে হাড়িটা দিয়ে গেছে। হ্যাঁ গো, এবার থেকে আমাদের আর কোনো কিছুর চিন্তা থাকবে না। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অনেক দিন আগে ত্রিশালপুর নামক একটি গ্রামে একজন জেলে তার স্ত্রী ও সন্তানদের সাথে বসবাস করত। মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের কোনো মতো দিন যেত। কই গো বউ, আমার মাছ ধরা জালটা দাও তো। এই নাও, ধরো আজ কিছু মাছ বেশি করে ধরে বাজারে বিক্রি করে বাড়িতেও নিয়ে এসো, ছেলেপুলেদের তো খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন যাই। হ্যাঁ যাও, তাড়াতাড়ি বাড়িতে ফিরো কিন্তু। এই বলে সে নদীতে মাছ ধরতে যায়। আজকা তো মাছ অনেক কম পাইলাম, বাজারে কি বিক্রি করমু আর বাড়িতেই বা কি লয়ে যামু। দেহি আরো কিছু মাছ পাওয়া যায় নাকি। কি ভাই, মাছ পাইছো নাকি? হ ভাই, পাইছি কয়টা, দেহি আর কিছু পাওয়া যায় নাকি। ঠিক আছে, ধরো ধরো, আমিও দেখি আর কয়েকটা মাছ পাই নাকি, এরপর বাড়িতে চলে যাবো। ঠিক আছে, তাইলে চলো দুইজন এক লগেই যাই। আচ্ছা ভাই, ঠিক আছে। জেলে মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়িতে যায়। কই গো বউ, বাড়িতে আছো নাকি? বাইর হও, এই দেখো মাছ লয়ে আইছি। দাও দাও দাও, ছেলে পোলাকে রান্না করে দেই, ক্ষুধা লাগছে সবারই। মা, বাবা কি বাড়িতে চলে এসেছে? হ্যাঁ রে মা, তোর বাপ চলে এসেছে। আজ কত বড় বড় মাছ নিয়ে এসেছে, রান্না করো মা, খাবো, খুব মজা হবে আজ। এখন গিয়ে খেল, আমি খাওয়ার সময় তোদেরকে ডাইকা দিব। আচ্ছা মা, ঠিক আছে। বাবা, তুমি কি আমার সাথে খেলবে? না রে মা, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার একটু পানি খাওয়া তো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতাছি। এভাবেই তাদের সংসার হাসি খুশিতে চলতে থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পর বউ, আমার মাছ ধরা জালটা দাও, আমি মাছ ধরতে যামু, দেহি যায় কয়টা মাছ পাওয়া যায় কিনা। হে নাও, আজ মাছ বিক্রি করে মেয়ের জন্য একটা জামা কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এমনিতেও হাতের অবস্থা তেমন একটা ভালো না, কয়েকদিন ধরে তেমন মাছ পাইতাছি না। আচ্ছা ঠিক আছে, যাও। আরে, অনেকগুলি তো মাছ পাইলাম, যাই এগুলিরে এবার বিক্রি করে পোলামাইয়ার লেগে কয়টা পোশাক আশাক কিনা লয়ে যাই। মাছগুলোকে বাজারে বিক্রি করে জেলে বাড়ির দিকে যায়। কই রে দীপা, দীপু, কই তোরা? এই দেখ, তোগো লেগা জামা কাপড় লয়ে আইছি। কই বাবা, আমার জামাটা কই? দাও তো দেখি।
আমার জামাটা দেখছি অনেক সুন্দর হয়েছে বাবা। হ, এই ল, তোকে সবার লেগে এই পোশাক কিনা লয়ে আইছি। অনেক রাত হলো যে, তোমরা সবাই এসো, খাবার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, আসছি। আরে বউ, আজকা তো দেখতেছি অনেক ভালো রান্না বান্নাই হইছে। পেট ভরে খেয়ে নাও, এইরকম খাওয়া দাওয়ার প্রত্যেক দিন তো আমাদের কপালে জোটে না। হ গো বউ, ঠিকই কইছো। তারা খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমোতে যায়। পরের দিন সকালে, ওগো, তোমার মাছ ধরার জালটা কোথায়? কেন, বারান্দাতেই তো ঝুলায় রাখছিলাম, ওইখানে কি নাই? কই, দেখতেছি না তো। হায় হায়, তাইলে কি জালটা চুরি হয়ে গেল? হ্যাঁ গো হ্যাঁ, এইবার কি হইব? আমরা তো এখন না খাইয়া মরমু। হায় পোড়া কপাল আমার, কি আর করমু? আমার একমাত্র উপার্জন করার জিনিসটাই হারায় গেল আইজ। আমি আর পোলাপাইনকে কেমনে খাওয়ায় মানুষ করমু? কি আর করবা, কিছু একটা উপায় তো হইবই। কি আর রান্না করবা, আর কি বা খামু? দিন আই না দিন খাই আমরা। একবার যদি ইনকাম ফুরায়া যায়, তারপর তো আর কিছুই থাকে না। এখনকার মতো হইয়া যাইব, তুমি চিন্তা কইরো না, রাতেও কিছু একটা ব্যবস্থা হইব। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কিছু করতে পারি নাকি। দেহ কি করা যায়। আচ্ছা, আমগো না একটা পুরাতন বড়শি আছে, আজকে না হয় ওই বড়শি দিয়ে মাছ ধরে আনিগা। দেখি কয়টা মাছ পাওয়া যায় কিনা। এতে তো অন্তত মাছ রান্না করে আমগো পেট তো চালানি যাইবো। ঠিক আছে, যাও। এভাবে খুব কষ্টে চলতে থাকে কয়েকদিন। হঠাৎ একদিন, বাবা বাবা, আমার না খুব জিলাপি খেতে ইচ্ছে করছে। আজকে আমার জন্য একটা জিলাপি কিনে নিয়ে এসো। কতদিন যে খাই না জিলাপি। বাবা, দীপু ঠিকই বলেছে, আজ নিয়ে এসো জিলাপি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুই থাক, আমি এখন মাছ ধরতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। কি ভাই, মাছ পাইলা নাকি? না ভাই, মাছ আর কই পামু? এই বড়শি দিয়া কি আর মাছ ধরা যায়? আজ কয়েকদিন হইলো পোলাপাইনের মুখে ভালো কোনো খাবার দিতে পারি নাই। আমার জালটা চুরি হয়ে যাওয়ার পর আমি অনেক বিপদে পড়ে গেছি। হ্যাঁ, বুঝতে পারতাছি ভাই তোমার কষ্টটা। পোলাপাইন দুইটা আজকে একটু জিলাপি খাইতে চাইছে। আমি মনে হয় আজকে তাদের এই আবদারটা পূরণ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাইলে যাই, আমার তো মাছ ধরা শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, যাও তাইলে। সে অনেক কম মাছ পায়। তার সন্তানদের জন্য সে জিলিপি আর কিনতে পারে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর, কি আর করমু? কোনো কিছুই ভালো লাগে না। পোলাপাইন দুইটার মুখের দিকেও তাকানি যায় না। কোনো কিছুই ভালো লাগতাছে না। মনে চাইতাছে যেদিকে চোখ যায় সেদিকেই চলে যায়। কি করব বলো, কয়েকটা দিন হইল বাচ্চা কাচ্চারা খেতে চাইতাছে, কিন্তু ওদের খাওয়ার মতো কিছুই দিতে পারতাছি না। এমনে চললে অগ মানুষ করবো কেমনে? জেলে তার বউয়ের এইসব কথা শুনে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। গিয়ে একটা নদীর ধারে বসে। আজ যদি কোনো মাছ না পাই, তাইলে আমার পোলাপাইন্ডিরে কি খাওয়ামু? ওরা একটু জিলাপি খাইতে চাইছে, তাও তো মনে হয় খাওয়াইতে পারবো না। তা ভেবে মন খারাপ করে বসে বসে কাঁদতে থাকে জেলে। হঠাৎ জেলের কান্নার আওয়াজ পেয়ে নদীর পাড় থেকে কথা বলে একটি সুন্দরী জলপরী। এ কি, তোমার কি হয়েছে? তুমি এভাবে বসে কাঁদছো কেন? কে তুমি? আর তুমি কেমনে জানলা আমার মন খারাপ? আমি হলাম জলপরী, এই নদীতেই থাকি। তোমার কি হয়েছে? আসলে আমার বাড়িতে দুইটা ছোট ছোট বাচ্চা আছে। কয়েকদিন ধরেই তারা জিলাপি খাইতে চাইতেছে, কিন্তু আমি তাদেরকে কিনা দিতে পারতাছি না।
আমার ব্যবহার করা জালটা কে যেন চুরি করে লয়ে গেছে, আর তারপর থেকেই আমার এই অবস্থা। তুমি আর কেঁদো না। কিন্তু তুমি এখানে কি করতাছো? আমার জানা মতে জলপরীরা তো ডাঙ্গায় আসে না। আসলে আমি দেখতে এসেছিলাম এই দিকটা কেমন, কিন্তু এসে হঠাৎ করে একটা লাঠিতে বেঁধে পড়ে গিয়ে আমার এখানে কেটে যায়, আর আমার শরীরে একটা লোহা ঢোকায়। আমি ব্যথায় আর যেতে পারিনি। ও আচ্ছা, তাই? দেখি তো তোমার কোন জায়গায় লোহা ঢুকছে। এই তো এইখানে নিচের দিকটায়। এই নাও, আমি তোমার গায়ের তে লোহাটা বাইর করে দিছি। এখন তুমি পুরোপুরি সুস্থ। তোমাকে অনেক ধন্যবাদ। আমার সব কষ্ট তুমি দূর করলে। এবার তোমার সব কষ্ট আমি দূর করে দিচ্ছি। কেমনে দূর করবা আমার কষ্ট? এই নাও, এগুলো রাখো। আরে, এগুলা তো সোনার জিলাপি। আমি এগুলা দিয়ে কি করমু? সোনার জিলিপি তুমি বাজারে বিক্রি করে একটা জাল কিনবে, আর তোমার বাচ্চা কাচ্চাদের জন্য জিলিপি কিনবে। তোমার অনেক ধন্যবাদ জলপরি। আমি তোমার এই ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। না না, এটা আমার কর্তব্য। তুমি আমাকে বাঁচিয়েছো। আর শোনো, তুমি এই যে জালটি কিনবে, এই জালটি যে সে জাল নয়। এই জাল দিয়ে তুমি প্রতিদিন অনেক মাছ ধরতে পারবে। সেই মাছ তুমি বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবে। জেলে পরীর কথা মতো বাড়িতে আসে এবং তার বউকে সব কথা বলে। তাহলে তুমি জলপরীর কথা মতো এইগুলা বাজারে বিক্রি কইরা ছেলে পেলেদের জন্য জিলাপি আর জাল কিনা নিয়ে আসো। হ হ, যাইতাছি। এইবার মনে হয় পোলা পাইন্ডিরে মানুষ করতে পারমু। বাজারে গিয়ে সেই স্বর্ণের জিলিপি জেলে বিক্রি করে, আর মাছ ধরার জন্য একটি জাল ও তার ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য জিলিপি কেনে। কই রে দীপা, দীপু, এইদিকে আয়। দেখ তোকে লেগে কি লয়ে আইছি। কই কই দেখি বাবা, কি নিয়ে আসছো? এই ল, ধর, তোকে দুই ভাই বোনের লেগে জিলাপি কিনা লয়ে আইছি। এইবার পরান্ডা বইরা খা। তুমি অনেক ভালো বাবা। তখন জেলে ও তার স্ত্রী অনেক খুশি হয়। জলপরীর কথা মতো তারা মাছ ধরে বাজারে বিক্রি করতে থাকে। জেলে মাছ বিক্রি করে তাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে মানুষ করতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।